একজন মানুষ যিনি যুদ্ধের ময়দানে গোলার আঘাত সহ্য করেছেন, বিশাল সম্পত্তির মালিক হয়েও সব ছেড়ে দিয়েছেন, নিজের সরকারকে চ্যালেঞ্জ করেছেন, চার্চের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, আর এমন উপন্যাস লিখেছেন যা পড়ে মানুষ কেঁদেছে, ভেবেছে, বদলে গেছে। এই মানুষটির নাম লেভ নিকোলায়েভিচ টলস্টয়। বিশ্ব সাহিত্যের ইতিহাসে যাকে বলা হয় সাহিত্যের ঈশ্বর। তিনি নিজেই একবার বলেছিলেন, প্রত্যেকেই পৃথিবীকে বদলে ফেলার চিন্তা করে, কিন্তু কেউ নিজেকে পরিবর্তনের কথা ভাবে না। আজকের এই ভিডিওতে আমরা জানব এই অসাধারণ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনের গল্প, তার সংগ্রাম, তার মহাকাব্যিক সৃষ্টিকর্ম এবং কেন তিনি আজও এতটা প্রাসঙ্গিক। 1828 সালের 9 সেপ্টেম্বর রাশিয়ার তুলা প্রদেশের ইয়াসনায়া পোলিয়ানা এক বিশাল অভিজাত জমিদার পরিবারে জন্ম নিলেন লিও টলস্টয়। বাবা কাউন্ট নিকোলাই টলস্টয় ছিলেন বিশাল জমিদারির মালিক। উভয় দিক থেকেই তিনি ছিলেন খাঁটি অভিজাত বংশের সন্তান। কিন্তু ভাগ্য ছিল নিষ্ঠুর। 4 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট টলস্টয়ের বয়স যখন মাত্র 2 বছর, মা মারা গেলেন। এরপর মাত্র 9 বছর বয়সে বাবাও চলে গেলেন। 1 বছরের মধ্যে চলে গেলেন দাদিও, আর 1841 সালে মারা গেলেন তার অভিভাবক ফুফুও। একের পর এক স্বজন হারানোর এই কষ্ট ছোট্ট টলস্টয়কে ভেতরে ভেতরে গড়ে তুলছিল, চুপচাপ গভীর চিন্তার এক মানুষ হিসেবে। আর সেই একাকিত্বই তাঁকে দিয়েছিল অসাধারণ পর্যবেক্ষণ শক্তি। পরে আরেক ফুফুর সঙ্গে কাজানে গেলেন, ভর্তি হলেন কাজান বিশ্ববিদ্যালয়ে, প্রথমে ওরিয়েন্টাল ল্যাঙ্গুয়েজ, পরে আইন বিভাগে। কিন্তু প্রাতিষ্ঠানিক পড়াশোনায় মন বসল না কিছুতেই, পরীক্ষায় ফেল। অবশেষে 1847 সালে কোনো ডিগ্রি ছাড়াই বিশ্ববিদ্যালয় ছেড়ে দিলেন। মানুষ ভাবল এই ছেলে জীবনে কিছুই করতে পারবে না, কিন্তু ইতিহাস অন্য কথা বলে। বিশ্ববিদ্যালয় ছেড়ে ফিরে এলেন জন্মস্থান ইয়াসনায়া পোলিয়ানায়। বাবার জমিদারি সামলানোর চেষ্টা করলেন, কৃষকদের সঙ্গে মাঠে কাজ করলেন, কিন্তু সেখানেও স্বস্তি নেই। এরপর 1851 সালে সেনা কর্মকর্তা বড় ভাই নিকোলায়ের সঙ্গে যোগ দিলেন রুশ সেনাবাহিনীতে। চলে গেলেন ককেশাসে। সেখানে তিনি দেখলেন যুদ্ধের আসল চেহারা, রক্ত, মৃত্যু, কান্না, ধ্বংস। এই অভিজ্ঞতা তার মধ্যে জন্ম দিল এক অদ্ভুত প্রশ্ন: মানুষ কেন মানুষকে মারে? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই শুরু হলো তার লেখার জীবন। কোকেশাসে থাকা অবস্থাতেই লিখলেন তার প্রথম উপন্যাস শৈশব। পাঠিয়ে দিলেন স্থানীয় একটি পত্রিকায়। সম্পাদক মুগ্ধ হয়ে তাকে চিঠি লিখলেন। সেই উৎসাহেই লিখলেন কৈশোর এবং পরে যৌবন। আত্মজীবনীমূলক এই ত্রয়ী তাকে রাশিয়ার সাহিত্যিক মহলে পরিচিত করিয়ে দিল। এরপর 1854 সালে পাঠানো হলো ক্রিমিয়ার যুদ্ধে সেভাস্তোপোলে। ভয়াবহ যুদ্ধের মাঝেও লেখা থামালেন না। টলস্টয় যুদ্ধকে মহিমান্বিত করেননি, তিনি যুদ্ধের ভয়াবহতাকে উন্মোচন করেছিলেন। এই সাহসটাই তাঁকে আলাদা করে রেখেছে সবার থেকে। যুদ্ধ শেষ হতে না হতেই সেনাবাহিনী ছেড়ে দিলেন, ফিরে এলেন সাহিত্যের জগতে। 1862 সালে টলস্টয় বিয়ে করলেন সোফিয়া বেয়ার্সকে। তাদের হবে 13 সন্তান। স্ত্রী সোফিয়া হয়ে উঠলেন তার পাণ্ডুলিপির প্রথম পাঠক, হাতে নকল করে দিতেন তার লেখা। সংসার সামলে শুরু হলো ইতিহাসের সবচেয়ে মহাকাব্যিক উপন্যাসের কাজ। 1869 সালে প্রকাশিত হলো ওয়ার অ্যান্ড পিস বা যুদ্ধ ও শান্তি। এই উপন্যাস নিছক একটি বই নয়, এটি একটি সম্পূর্ণ মহাবিশ্ব। 1200-ও বেশি পৃষ্ঠা, 580-ও বেশি চরিত্র। পটভূমি 1812 সালে নেপোলিয়নের রাশিয়া আক্রমণ। 5টি অভিজাত রাশিয়ান পরিবারের ভাঙাগড়ার গল্প। এই উপন্যাসে আছেন পিয়েরে, যিনি সারা জীবনের অর্থ খুঁজছেন। আছেন আন্দ্রেই, যুদ্ধে আহত হয়ে মৃত্যুর মুখে দাঁড়িয়ে জীবনকে নতুন চোখে দেখছেন। আছেন নাতাশা, যার প্রেম, বিশ্বাসঘাতকা আর পুনর্জন্মের গল্প পাঠকের বুক ভেঙে দেয়। টলস্টয় এই উপন্যাসে দেখালেন ইতিহাস কোনো মহান নেতা একা তৈরি করেন না, ইতিহাস তৈরি হয় লক্ষ কোটি সাধারণ মানুষের ছোট ছোট সিদ্ধান্তে। দীর্ঘ 5 বছরের কঠোর পরিশ্রমের এই ফল প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গেই পাঠক ও সমালোচকদের প্রশংসা পেতে শুরু করল। বিশ্ব সাহিত্যে একে বলা হয় সর্বকালের সেরা উপন্যাসগুলোর একটি। ওয়ার অ্যান্ড পিসের সাফল্যের পর 1873 সালে শুরু করলেন তার আরেক মাস্টারপিস আন্না কারেনিনা। 1877 সালে সম্পূর্ণ বই আকারে প্রকাশ পেল। উপন্যাসের প্রথম লাইনটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত সাহিত্যিক লাইনগুলোর একটি। সমস্ত সুখী পরিবার একে অপরের সাথে সাদৃশ্যপূর্ণ,
প্রতিটি অসুখী পরিবার তার নিজের উপায়ে অসন্তুষ্ট। এই উপন্যাস পড়ে দস্তয়েভস্কি বলেছিলেন, এটি নিখুঁত। খ্যাতি, সম্পদ, সুখী পরিবার সবই ছিল, কিন্তু টলস্টয় ভেতরে ভেতরে জ্বলছিলেন। প্রশ্নটা একটাই, জীবনের মানে কি? এই যন্ত্রণা থেকে লিখলেন আ কনফেশন বা স্বীকারোক্তি, যেখানে অবিশ্বাস্য সততায় লিখলেন কিভাবে তিনি আত্মহত্যার কথা ভাবতেন। জীবনের উত্তর খুঁজতে গেলেন রাশিয়ান অর্থোডক্স চার্চে, কিন্তু যা খুঁজছিলেন তা পেলেন না। বরং তার মনে হলো চার্চ তার মূল ধর্ম থেকে সরে এসেছে, নিজস্ব মন গড়া বিশ্বাস তৈরি করেছে। 1883 সালে তিনি নিজেই একটি প্রকাশনা প্রতিষ্ঠা করলেন এবং চার্চের সমালোচনা করে বেশ কয়েকটি রচনা প্রকাশ করলেন। ফলে রাশিয়ান চার্চ তাকে বহিষ্কার করে দিল। এই সময় তার দর্শন হয়ে উঠল অহিংসা, শ্রমের মর্যাদা, সাধারণ জীবনযাপন। তিনি নিজে জুতো সেলাই করতেন, মাঠে কাজ করতেন, সম্পত্তি বিলিয়ে দিতে চাইলেন সবার মধ্যে, কিন্তু এতে তীব্র আপত্তি জানালেন স্ত্রী সোফিয়া। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে তিনি রাজি হলেন না। ঘরে শুরু হলো দ্বন্দ্ব। এই দর্শন পরবর্তীতে মহাত্মা গান্ধীকে গভীরভাবে প্রভাবিত করেছিল। গান্ধী নিজেই স্বীকার করেছেন টলস্টয় তার অহিংসার পথের শিক্ষক। টলস্টয়ের সাহিত্য ভাণ্ডার অফুরন্ত, কিছু উল্লেখযোগ্য রচনার কথা না বললেই নয়। ইভান ইলিচের মৃত্যু। একজন সফল বিচারক মৃত্যুশয্যায় আবিষ্কার করেন তার পুরো জীবনটাই মিথ্যা ছিল। মৃত্যু ভয় ও জীবনের অর্থ নিয়ে এই ছোট গল্পটি বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রচনা। রেজারেকশন বা পুনরুত্থান। একজন অভিজাত যুবক একজন নারীকে ধ্বংস করে সুখে থাকেন। বছর পরে তাকেই সেই নারীর বিচার করতে হয়। এই উপন্যাসে টলস্টয় রাশিয়ার বিচার ব্যবস্থা ও চার্চকে এতটাই কড়া সমালোচনা করলেন যে চার্চ তাকে বহিষ্কার করে দিল। মানুষের কতটুকু জমি দরকার? এক লোভী কৃষক আরও বেশি জমির লোভে দৌড়াতে দৌড়াতে মারা যায়। শেষে তার মাটির নিচে যতটুকু জায়গা লাগে ততটুকুই হয় তার জমি। এই গল্পটি আজও সারা বিশ্বে পাঠ্যপুস্তকে পড়ানো হয়। হাজি মুরাদ। মৃত্যুর পরপর প্রকাশিত এই উপন্যাসকে অনেকে তার জীবনের সেরা কাজ বলেন। জীবনের শেষ বছরগুলো ছিল টলস্টয়ের জন্য ভীষণ কঠিন। স্ত্রী সোফিয়ার সঙ্গে সম্পর্ক তিক্ত হয়ে উঠল। তিনি সম্পত্তি দান করতে চাইছেন, সোফিয়া রাজি নন। ঘরে শান্তি নেই। 1910 সালের অক্টোবরে 82 বছর বয়সে রাত 3টায় টলস্টয় বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন। কন্যা আলেকজান্ড্রা ও একজন চিকিৎসককে নিয়ে চললেন অজানার উদ্দেশ্যে, কিন্তু বৃদ্ধ শরীর আর কুলিয়ে উঠল না। রাশিয়ার আস্তাপোভো রেল স্টেশনে তাকে নামানো হলো, অসুস্থ, কাহিল। সারা বিশ্বের সাংবাদিকরা ছুটে এলেন, স্ত্রী সোফিয়া এলেন, কিন্তু টলস্টয় তাকে দেখতে চাইলেন না। 1910 সালের 20 নভেম্বর এই মহান মানুষটি শেষ নিঃশ্বাস ফেললেন। সারা জীবন সাধারণ মানুষের কথা ভাবা এই মানুষটিকে তার চিরচেনা ইয়াসনায়া পোলিয়ানায় কবর দেওয়া হলো। টলস্টয় চলে গেছেন, কিন্তু তার কণ্ঠস্বর আজও বাতাসে ভাসে। মহাত্মা গান্ধী তার কাছ থেকে নিয়েছেন অহিংসার দর্শন। মার্টিন লুথার কিং তাঁকে পড়েছেন। নেলসন ম্যান্ডেলা কারাগারে তার বই পড়েছেন। আর্নেস্ট হেমিংওয়ে বলেছেন, সব লেখক টলস্টয়ের কাছে ঋণী। ভার্জিনিয়া উলফ বলেছেন, তার মতো কেউ মানুষের আত্মাকে এভাবে ধরতে পারেননি। টলস্টয় আমাদের শিখিয়ে গেছেন, সত্যকে ভয় পেও না, সাধারণের মধ্যেই মহত্ব আছে। আরেকটি ভালো জীবন মানে সৎ থাকা, ভালোবাসা এবং প্রতিদিন নিজেকে প্রশ্ন করা।